বাংলার এক অন্তঃস্মৃতি জাগানো প্রাচীন জমিদার বাড়ি। কালের ছাপ পড়েছে তার প্রতিটি ইঁটে, প্রতিটি খিলানে। আর এই বাড়ির প্রভু জমিদার বাহার বাবু। উচ্চ দেহাবয়ব, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরা, কপালে জড়ানো চিন্তার রেখা। তার কণ্ঠে কোনো উচ্চারণ মানেই একরকম আদেশ, নরম হলেও তাতে থাকে এক কঠোর ভার। তিনি প্রতিদিনের মতো আজও তার জমিদারি খাটিয়ায় বসে আছেন। তিনি ঘরের মাঝখানে বিশাল এক সেগুন কাঠের টেবিল, পাশের উপর পানদান, আর সামনে গোছানো খাতা কলম। হিসেবের খাতা খুলে বসেছেন তিনি। চোখ নুয়ে গেছে সংখ্যার দিকে, মুখ থমথমে। গোটা বাড়ি নিঃশব্দ হয়ে থাকে এই সময়, যেন বাতাসও হিসেবের ভুল করতে ভয় পায়। ওদিকে বাড়ির একমাত্র কাজের লোক, নাম তার ভোলানাথ, একজন একনিষ্ঠ চাকর। প্রতিদিন পরিশ্রম করে জমিদারের ঘরদর, গোডাউন, খাজাঞ্চিখানা সব সামলান। দিনের আলো গত হতে হতে বেলা বিকেলে গড়িয়েছে অনেকক্ষণ। আজকের মতো আর তো কোনো কাজ অবশিষ্ট নেই, যাই জমিদার বাবুর কাছ থেকে আজকের মাইনেটা নিয়ে আসি। আজ আবার হাটবার, বাড়িতে কোনো বাজার আছে কিনা তা কে জানে, বাজারে যেতে হতে পারে। কর্তা নমস্কার, আজকের কাজ শেষ। সিঁড়ি, বারান্দা, গোডাউন সব ঝাড়পোছ করা হয়েছে। গরু দুটোকে খাইয়ে দিয়েছি, সব কলসিতে জলও ভরে রেখেছি। সব কাজ ঠিকঠাক হয়েছে তো ভোলা? তোমার কাজে যেন কোনো ঢিলেমি না থাকে, বুঝলে? জি হুজুর, যতটুকু পারি প্রাণ ঢেলে করি, কোনো ত্রুটি রাখি না। জমিদার এক পাশের ডেস্ক থেকে থলের ভেতর থেকে গুনে গুনে টাকা বের করে ভোলার হাতে তুলে দেন। এই নে তোর আজকের মাইনে 250 টাকা। ভোলানাথ একটু থমকে দাঁড়ায়, চোখে বিস্ময় ও দ্বিধা। তারপর নরম গলায় প্রশ্ন করে, একটা কথা বলি কর্তা, রোজ তো 300 টাকা দিতেন, আজ কম কেন হুজুর, যদি কিছু মনে না করেন? জমিদার মুহূর্তেই চোখ কুঁচকে তাকান, মুখে কঠোরতা। খরচ বেড়েছে ভোলা, ব্যবসা হাল ভালো না, তাই আর কি মজুরি কমাতে বাধ্য হয়েছি। বিক্রির দশা দেখেছিস? বাজারে খদ্দেরের মুখ দেখাই দেয়। এ বাড়ি চালাতে গেলে কিছুটা ছাড় তো সকলকেই দিতেই হবে। আর না পোষালে তুই চাইলে অন্য কোথাও কাজ দেখতে পারিস। না হুজুর, আমি যাব না কোথাও। এই বাড়িতেই আছি 25টা বছর। আপনার আশীর্বাদেই জীবন চলে। টাকাটা কম হোক বা বেশি আমি ঠিকই সামলে নেব কর্তা, কিন্তু কর্তব্য ছাড়ব না। আমার ভাগ্য এই দোরগড়াতেই বাঁধা রয়েছে। আজ তবে আসি কর্তামশাই। আচ্ছা, আয় তবে। সামান্য বিক্রি কমেছে মাত্র, আর তাতেই আমার মাইনে কমিয়ে দিল পুরো 50 টাকা। সব শোধ ওই গরিবের উপর। কি আর করব, ঈশ্বর যদি সহায় থাকেন তবে অল্প টাকাতেই শান্তি মিলবে। শান্তি যে টাকা দিয়ে হয় না তা তোমাদের মতো বড় লোকরা কিভাবে বুঝবে? গরিব হলেও পরিপাটি একটি কুঁড়ে ঘর। সন্ধ্যার আলো ঢুকছে ঘরের কপাট ফাঁক দিয়ে। একটা কাঠের খাটে বসে আছে ভোলানাথ, পরিশ্রান্ত, নিঃশব্দে কি যেন ভাবছে নিজের মনে। কি গো, কখন এলে তুমি? পানি আনতে গিয়েছিলাম তাই খেয়াল করিনি। চলো এখন একটু জিরিয়ে নাও, আমি ভাত বাড়ছি। এক পাশে তার স্ত্রী কাঁসার থালায় ভাত ঢালছেন, পাশে ছোট্ট ছেলে, চোখে কৌতূহল, মুখে দুষ্টু হাসি। আর হ্যাঁ, আজ তো হাটবার, ঘরে বাজার বলতে কিছুই নেই। ওদিকে রাত নামলো বলে দুটো খেয়ে তাড়াতাড়ি রওনা করো। বাজার না গেলে কাল খাওয়া বন্ধ। রাতবো কি, কিচ্ছুটি যে নেই ঘরে। হ্যাঁ গো, যাব। আজকের মাইনেটা পেয়েছি,
তবে জমিদার বাবু বলল যে আজ থেকে 50 টাকা কম দেবে। কি আর করা যাবে বলো, একবার কাজ হাতছাড়া হলে নতুন কাজ কোথায় পাবো? যা আছে তাই নিয়েই চলতে হবে। ওই গরিবের যা ভাগ্য তাই তো হবে। আচ্ছা যাগে, তোমার হাতের ভাতটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে এই বেরোবো। এই সময় পাশে বসা ছোট্ট ছেলেটা কপাল কুঁচকে একগাল হাসি দিয়ে বাবার দিকে এগিয়ে আসে। বাবা, তুমি হাটে যাবে তো? আমার জন্য গুড়ের বাতাসা আনবে কিন্তু, ঠিক? হ্যাঁ রে খোকা, নিশ্চয়ই আনবো। আমার ছোট্ট রাজপুত্তুর বায়না করলে কি বাবা ফেলতে পারে? এইসব বায়না করিয়ে নতুন নতুন বায়না আর শিখিও না তো। আমরা গরিব মানুষ, যেখানে পেট ভরে ভাত জোটে না সেখানে আবার গুড়ের বাতাসা। ওসব শহুরে লোকদের শখ, আমাদের নয় বাবা। না গো, ওকে কিছু বলো না। ছোট বাচ্চা একটা আবদার করেছে মাত্র। ওর মতো ছেলে যদি বাবার কাছে একটু আবদার না করে তবে করবে কার কাছে? আমরা যদি জীবনের সব পয়সার হিসেব নিকেশে আবেগের জায়গাটাও মুছে ফেলি তবে তো ওর শৈশবটাই আনন্দহীনভাবে শুকিয়ে যাবে। আচ্ছা খোকা, আমি তোমার জন্য বাতাসা আনবো, তুমি মন দিয়ে পড়াটা করবে কিন্তু। হ্যাঁ, তুমি বাতাসা না আনলে আমি কিন্তু একটুও পড়বো না। এই বলে দিলুম। আচ্ছা বাবা, আনবো আনবো, এই বললাম তো। তুমি হাত পা ধুয়ে পড়তে বসো। বের হলো বাজারের উদ্দেশ্যে। সন্ধে নেমেছে অনেকক্ষণ। কৌখালীর বাজারটার দূরত্ব কম নয়, তা প্রায় ঘন্টা দুয়েকের দীর্ঘ পথ। দুপাশে বড় বড় গাছে ঢাকা গ্রাম্য মেঠো পথ। কিরে ভোলা, এত দেরি করে বেরোতে হলো তোকে? এখন বাজারে গেলে ফিরতে ফিরতে তো বেশ রাত হবে। কি আর করব বল, একদিন কাজ না করলে যে সংসার চলে না। কাজ শেষ করতে করতে বাড়ি ফেরা, তাতেই তো এতটা দেরি। মাছের বাজারটাও সন্ধ্যের পর একটু কমে আসে, তাই কম দামে ভালো মাছও পাবো। হ্যাঁ, তা যা বলেছ। গত হাটে আমি সন্ধ্যের পর কেজি 2 পাঙ্গাস কিনেছিলাম একদম পানির দরে। তাড়াতাড়ি চালারে ভাই, তোর রিক্সায় তো দেখছি চার্জ নেই। কি করব ভায়া, এই গন্ড গ্রামে আমরা 2-4 জন ছাড়া আর তো কেউ রিক্সা চালায় না। পথের যা অবস্থা তাতে আর চার্জ থাকে না ভাই। রিক্সার চার্জ দিতে যেতে হয় কদমপুর বাজারে, তাও তো ঘন্টাখানেকের পথ, তাই হিসেব করে চালাতে হয়। কথা বলতে বলতে ওরা পৌঁছে যায় কৌখালীর হাটে। নে, এবার এখানে রাখ রিক্সাটা। পকেটে কিন্তু বাজার করা টাকা ছাড়া বাড়তি কোনো টাকা নেই। ওদিকে জমিদার বাবু আজ আবার 50 টাকা মাইনে কম দিল। এখন বল, কত দেব তোকে? তুমি আমার এলাকার মানুষ গো ভোলাদা। তারপর আমরা দুজনেই তো ওই খেটে খাওয়া মানুষ। তোমার কাছে কি বেশি রাখতে পারি গো ভাই? দাও, 10 টাকাই দাও। নে ধর, ওদিকে বাজারের আজ কেমন অবস্থা তা কে জানে। আসি তাহলে। আচ্ছা আচ্ছা, যাও ভাই। সন্ধে নেমেছে অনেকক্ষণ, তাই বাজারে লোকের আনাগোনা কমতে শুরু করেছে। ভোলা রিক্সার ভাড়া বাবদ 10 টাকা দিয়ে নেমে পড়ল রিক্সা থেকে। বাজারে গিয়ে সে প্রথমে মাছের দর করল। সন্ধ্যের পর মাছ বেশ সস্তা। ভোলা বাজারে মাছের দোকানের সামনে এসে দাঁড়ালো। কেমন আছো গো ভোলাদা? অনেকদিন পর আজ কোথা থেকে উদয় হলে ভায়া? সে যাগ্গে, আজ এমন মাছ এনেছি, খেয়ে দেখলেই বুঝতে পারবে কি স্বাদের রুই। আহা হা হা, দামেও একেবারে সস্তা, প্রতি কেজি মাত্র 40 টাকা। এখন বলো দেখি কটা দেব? আর যাই বলো, বাকি কিন্তু দিতে পারবো না ভায়া। বাকি নেব কেন? আমি গরিব মানুষ বটে,
তবে কেউ বলতে পারবে না যে ভোলানাথ কারো কাছ থেকে বাকি নিয়েছে কোনোদিন আর পয়সা দেয়নি। আর তুমিও তো গরিব মানুষ, তারপরও সেই গরিবকেই খোটা দিয়ে কথাটা না বললে হতো না? আহা, চড়ছো কেন ভায়া? আজকাল যে দিনকাল পড়েছে তাতে বাকি দিলে যে পথে বসতে হবে ভায়া, তাই আর কি মুখ ফসকে বলে ফেলেছি আর কি। তুমি কিচ্ছু মনে করো না। সে যাকগে, এবার বলো তো কটা মাছ দেব? দাও, দুটে দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই নাও তোমার টাকা। আবার আসবে কিন্তু ভোলাদা। আচ্ছা, আসবো। 80 টাকা দিয়ে দুটো মাঝারি সাইজের রুই মাছ কিনল ভোলা। তারপর গেল মুদির দোকানে। প্রয়োজনীয় সদাইগুলো ব্যাগে রেখে দাম মিটালো ভোলা। দাদা, দাম কত হলো? 155 টাকা দাদা, তবে 5 টাকা কম দিন, 150 টাকা দিলেই চলবে। আচ্ছা। বাজার সদাই সব নেয়া হলো, আর দেরি করা যাবে না, এখনই ফিরতে হবে। তখনই ভোলানাথের মনে পড়ল, এই যা, ছেলেটা যে গুড়ের বাতাসা খেতে চেয়েছিল। পকেটে আছে মাত্র 10 টাকা। এখন যে কি করি? 10 টাকা তো রিক্সা ভাড়া দিতেই চলে যাবে। তবে এখন যে কি করি? না, বাকি পথটা হেঁটেই না হয় যাব। কিন্তু ছেলেটার এতটুকু আবদার যদি না রাখতেই পারি, তবে তবে ওর ছোট্ট মনটাকে কি বলে বুঝাবো আমি? না না, সে যত কষ্টই হোক বাতাসা নিতেই হবে। এই ভেবে ভোলানাথ দোকানে গিয়ে বাতাসা কিনে ব্যাগে রাখল। তারপর পায়ে হেঁটেই ভোলানাথ রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ভোলানাথ হাঁটছে ধীর পায়ে, তার থলেটা ভারে পরিপূর্ণ, যেন প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মাটি যেন তাকে টেনে নিচ্ছে নিচের দিকে। ঘামে ভিজে উঠেছে সমগ্র শরীর। দিনভর জমিদার বাড়ির খাটুনিতে এমনিতেই তার শরীর ভীষণ ক্লান্ত। এখন আবার এতটা পথ পায়ে হেঁটে বাড়ি ফেরা যেন হাড় পর্যন্ত দেহ থেকে আলাদা হয়ে যেতে চাইছে। সে মুখ তুলে আকাশের দিকে চাইল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, আর কোথাও কোথাও শেয়াল কুকুরের ভয়ালো আর্তনাদ। হাওয়া যেন থেমে গেছে, বাতাসে যেন জমে আছে অদৃশ্য কিছু, অপরিচিত অথচ শীতল ও রহস্যময়। কিন্তু এতটা শান্ত ও ভয়াল পরিবেশটাও যেন শান্ত ও কাবু করতে পারেনি ভোলানাথের অশান্ত মনটাকে। নিজের মনে গজগজ করে উঠল ভোলা, উফ, এই শরীর নিয়ে আর চলা যাচ্ছে না। ওরে পাষাণ জমিদার, গরিবের 50 টাকা কম দিলি তুই। 50 টাকার জন্যেই আজ আমার এই দশা হয়েছে। এই ঋণ আমি কোনোদিনও ক্ষমা করব না তোকে। উফ, এখন যদি 10টা টাকাও যদি পকেটে অবশিষ্ট থাকতো, আর যাই হোক, একটা না একটা রিক্সা বা গরুর গাড়ি অন্তত তো পাওয়াই যেত এ বেলায়। বাড়ি যেতে এতটা কষ্ট পোয়াতে হতো না আমায়। সব কিছুই আজ ওই হাড় কিপটে জমিদারটার জন্যে। আহ, কার কাছে জানাবো আমাদের মতো এই গরিবের দুঃখের কাহিনী? হে ঈশ্বর, তুমি অন্তত সহায় হও। কিন্তু বাড়ি যেতে হলে পার হতে হবে হরিনাথের জঙ্গল। মূল রাস্তা জঙ্গলের পাশ দিয়ে ঘুরে গেছে, বেশ লম্বা পথ। তবে এক শর্টকাট পথও আছে। জঙ্গলের ভেতর দিয়ে ছোট্ট একটা সরু পথ গেছে এঁকে বেঁকে, তবে ও পথে কেউ যায় না, কারণ লোকমুখে প্রচলিত ওখানে ভৌতিক কিছু একটা আছে। কেউ এই পথে রাতে পা রাখে না। যারা একবার গেছে তারা ফিরেও আসেনি, বা এলেও মুখে কিছু বলেনি। ভোলা থেমে দাঁড়ালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই গহীন অরণ্যের খাঁক দিয়ে চলে যাওয়া সরু পথটার দিকে। যদি ও পথেই যাই, মাত্র আধ ঘন্টা লাগবে, আর ঘুরে গেলে ঘন্টাখানেক তো লাগবেই, তাও যদি শরীর চালায়। ভূতপ্রেত যদি থাকে, থাক, সে যা হবে দেখা যাবে। বুকে সাহস সঞ্চার করে হাঁটতে শুরু করল সে। যত ভেতরে যাচ্ছে ততই যেন অন্ধকার তাকে গিলে ফেলছে। গাছের ডালে হাওয়া লাগলে একটা কান্না মেশানো হুহু আওয়াজ হয়। বনের গন্ধে মিশে আছে ভেজা মাটি,
সোদা পাতার ঘ্রাণ আর অজানা এক ভয়ের গন্ধ। হঠাৎ ঠিক মাঝখানে এসে থমকে গেল ভোলানাথ। তার এবার ভয় করতে লাগলো। এত রাতে একা একা এই পথে এসে ভুল করিনি তো? চারদিক থমথমে, নিস্তব্ধ, গা ছমছম করছে, কোথাও কেউ নেই। ঠিক তখনই যেন আকাশ কাঁপিয়ে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এই রাত্রে এ পথে কে জয় রে? ভোলার শরীরটা এক লাফে কেঁপে উঠল। শিরদাঁড়া দিয়ে বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। বুকের ভেতর ঢং ঢং শব্দ করছে। নিজের অজান্তেই আচমকা তার সামনে হাওয়ার গর্জনে উদয় হলো এক বিশাল আকৃতির বেতাল। আরে, এ আমি কি দেখছি? হ্যাঁ, আজ আর কষ্ট করে মানুষের মাংস জোগাড় করতে হবে না। এক নির্বোধ মানুষ দেখছি আমার কাছেই চলে এসেছে। হায়, এমন বিপদে ফেসে যাব তা তো ভাবিনি। আজ নিশ্চিত মৃত্যুই কপালে লেখা আছে। এই যে বেতাল, হায় হায় হায়, এর হাত থেকে আজ কি আমাকে বাঁচাবে? ভোলানাথ দিশেহারা হয়ে গিয়েছিল, গলা শুকিয়ে কাঠ। কিন্তু নিজেকে স্থির রেখে দম নিয়ে সে ভীত স্বরে বলল, ভাই, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু এক গরিব মানুষ, সারাদিন খেটে ফিরছি, শরীরে আর শক্তি নেই, তাই বাধ্য হয়েই এই সহজ পথটা ধরেছি। আজ আমায় ছেড়ে দাও ভাই, আর কখনো আসবো না। বেতাল একটু থেমে রাগের স্বরে বলল, এমনিতেই আজ আমার তেমন খিদে নেই। গত রাতে বেশ কয়েকটা মরা মানুষের মাংস খেয়েছিলাম, এখনো তেমন খিদে লাগেনি। তারপর তোকে দেখে আমার কেন যেন মায়া হচ্ছে। তোর মনে সাহস আর সততা আছে বলে মনে হয়, তাই তোকে একটা সুযোগ দিতে পারি, তবে শর্ত আছে। এমনিতেও মরতে হবে, অমনিতেও মরতে হবে, তার চাইতে একটু চেষ্টা করে দেখি যা থাকে কপালে। কি শর্ত? 3টে প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তবে রেহাই পাবি, নয়তো এখানেই তোর কাহিনী শেষ। বলেই সে হিহি করে ভয়ানক হাসি হাসল। ঠিক আছে, প্রশ্ন করো। বলতো, এমন কি জিনিস আছে যার যত ভাগ করো ততই বাড়ে? ভোলানাথ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলে উঠল, ভালোবাসা। বেতাল একটু থমকে গেল, তারপর গম্ভীর মুখে বলল, সঠিক। দ্বিতীয় প্রশ্ন, কি এমন জিনিস যার কোনো আলো নেই তবু সে আলো দেয়? ভোলা এবার দ্রুত উত্তর দিল, চাঁদ। বেতাল মুগ্ধ হয়ে তাকালো তার দিকে। তুই তো বুদ্ধিমান দেখছি। তৃতীয় এবং শেষ প্রশ্ন, কি এমন জিনিস যা হারিয়ে গেলে মানুষ খুঁজে ফেরে কিন্তু ধরে রাখতে পারে না? ভোলানাথ এবার একটু চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চিন্তায় ডুবে। হঠাৎ সে চোখ তুলে সোজা বেতালের চোখে তাকিয়ে বলল, সময়। বেতাল বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল। বাহ, তুই তো সত্যি অমূল্য। এমন উত্তর অনেক রাজাও দিতে পারেনি। আর একটা কথা মৃত্যু অবধি মনে রাখবি। মনে রাখবি যে আমি তোকে যে ছেড়ে দিয়েছি আর আমার সাথে তোর দেখা হয়েছে, এ কথা কোনোদিন কাউকে বলতে পারবি না। যদি আমার সম্পর্কে কোনো কথা কাউকে বলিস, তবে মনে রাখিস বেতাল কিন্তু সেদিন তোর বাড়িতে পৌঁছে যাবে। সেদিন তোকে তো মারবই, সেই সাথে তোর বাড়ির সকলকে গিলে খাবো। কেউ তোকে রক্ষা করতে পারবে না, কথাটা মনে রাখিস। আচ্ছা, আমি কথা দিলাম তোমাকে, আর কখনো তোমার এই পথে ভুলেও পা বাড়াবো না, আর তোমার কথা কাউকে কিচ্ছুই বলবো না কোনোদিন। এই রহস্য শুধু আমার মনের মধ্যেই থাকবে, কাউকে কিচ্ছু জানাবো না, আর তোমার পথের বাধা হয়ে দাঁড়াবো না। যা, তোর পথ খুলে দিলাম, তবে মনে রাখিস আর কখনো এই পথে একা পা ফেলিস না। এই বলে বেতাল হাওয়ায় মিলিয়ে গেল। ভোলানাথ যেন ঘরে প্রাণ ফিরে পেল। সে সোজা ছুটে বাড়ির দিকে রওনা দিল।
বাড়ি পৌঁছে বউকে বাজারের জিনিস দিল আর ছেলেকে দিল মিষ্টির গুড়ের বাতাসা। সবকিছু গুছিয়ে বসে পড়ল ঘরের খাটের ওপর। বিশ্রাম নিতে নিতে সে মনে মনে বলল, ঈশ্বর যদি সহায় হয়ে থাকেন তবে দুনিয়ার কেউ কিছু করতে পারে না। খুব ঘুম পাচ্ছে, আজ অনেক হয়েছে। কি গো, মনে মনে কি বিড়বিড় করছো গো? না, কিচ্ছু না। নাও, রাত অনেক হলো, এবার শুয়ে পড়ো তো দেখি, আর বিড়বিড় করতে হবে না। ওদিকে কাল সকালে আবার উঠে কাজে যেতে হবে তোমায়। আমাদের খোকাটাও ঘুমিয়ে পড়েছে। ভোলানাথ নিশ্চিন্ত মনে গভীর ঘুমে তলিয়ে গেল তার বিছানায়।